ঢাকা থেকে খুলনা আসতেছিলাম বাসে। আমার ঠিক সামনের সিট থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কান্নার আওয়াজ শুনে মনে হলো একটা মেয়ে কান্না করতেছে। পাশের সিটে একজন মধ্যবয়স্ক লোক বসা। আমার মনে একটু সন্দেহ হলো, কেননা টিভি নিউজে মাঝে মাঝে দেখি মেয়ে মানুষকে পাচার করে, রেপ করে, বিক্রি করে ইত্যাদি। আমি একটু ভালো করে কান পেতে শুনতেছিলাম। লোকটি মেয়েটাকে বলতেছে, চুপ কর সেমরি, চুপচাপ বইসা থাক। তোরে আমার আনাই ভুল হয়েছে। হালারে কত কইরা কইলাম এই সেমরি আমার লাগবো না, তাও তোরে আমারে দিয়া দিল। এখন চুপচাপ বইসা থাক, নইলে কিন্তু তোরে আবার দিয়ামো। তারপর মেয়েটা আস্তে আস্তে কান্না করতে লাগলো। একটু পর লোকটি আবার মেয়েটাকে বলতেছে, ওইনে যাইয়া ভালো মতো কাম করবি, নইলে কিন্তু তোরে ওরা মাইরা ফেলবে। আর এই বালের কান্নাকাটি বন্ধ কর, নইলে কিন্তু। এইবার আমি কনফার্ম হলাম এই মেয়েটা কোনো খারাপ লোকের পাল্লায় পড়ছে। বাস চলেছে আর আমি সময়ের অপেক্ষায় আছি, কখন মেয়েটার সাথে কথা বলা যাবে। বাস যখন মাওয়াঘাটে পৌঁছালো তখন মাওয়াঘাটে প্রচুর জ্যাম। কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আর ঘাটে যে ফেরি আছে ওইটা 1 ঘন্টা পর ছাড়বে। তার মানে আমরা পরে যে ফেরি আসবে সেই ফেরিতে যাওয়া লাগবে জ্যামের কারণে। বাসের ভিতর গরমের কারণে অনেক যাত্রী বাইরে বের হচ্ছে। কিছুক্ষণ পর ওই লোকটা বাইরে বের হলো। আমি এই রকমই একটা সময়ের অপেক্ষা করতেছিলাম। আমি মেয়েটার পাশের সিটে বসলাম, মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা বোরকা পরা, শুধু তার চোখটা দেখা যাচ্ছে। চোখটা রক্তের মতো লাল। অনেক কেঁদেছে মেয়েটা। আমি মেয়েটাকে বললাম, কোনো সমস্যা? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। আমি বললাম, যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, সমস্যা বলে কি হবে, যে সমস্যার কোনো সমাধান নাই? আগে বলবেন তো, দেখি সমাধান করা যায় কি না। আমাকে বিক্রি করে দিছে খারাপ জায়গায়, সেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কে বিক্রি করে দিয়েছে? আর আপনার পরিবার কোথায় থাকে? মেয়েটা বলল, আমার পরিবার বলতে কেউই নেই, আমি একটা এতিম মেয়ে। আর যারা আমাকে বিক্রি করছে তাদের আমি কাউকে চিনি না, কিন্তু তাদের মধ্যে একজন পুলিশ ছিল। এর মধ্যে ওই মধ্যবয়স্ক লোক চলে আসলো। আমি আস্তে করে আমার সিটে বসে পড়লাম। আমি ভাবতে লাগলাম, আমি কি মেয়েটাকে বাঁচাতে পারবো নাকি পারবো না। আমি যদি আবার কোনো সমস্যার ভিতর পড়ি। লোকটি মেয়েটাকে বলতেছে, আশেপাশে খাবার হোটেল নেই, আমি সামনে হোটেলে গিয়ে খাবার লইয়া আসি, আর তুই এইখানে বইয়া থাক, আমি আইতাছি। এই কথা বলে লোকটি চলে গেল। আমি আবার মেয়েটার পাশে গিয়ে বসলাম আর বললাম, এখন কি করবেন? মেয়েটা বলল, জানি না। আমি বললাম, বাঁচতে হলে একটা উপায় আছে। মেয়েটা বলল, কি উপায়? এখান থেকে পালাতে হবে। কিন্তু আমি পালিয়ে কোথায় যাব? আমার তো আপন বলতে কেউ নেই এই দুনিয়াতে। সেটা এখন ভাবার বিষয় না। কিন্তু আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? সেটা পরে ভাবা যাবে। কিন্তু কিন্তু কি? এই লোকটা চলে আসবে। যদি বাঁচতে চান তাহলে এখান থেকে এখনই পালাতে হবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে। দেখেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। মেয়েটা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চলুন। আমি মেয়েটাকে নিয়ে সোজা বাস থেকে নেমে ফেরিঘাটের দিকে হাঁটা শুরু করলাম। ফেরিঘাটে যেয়ে দেখি ফেরি চলে গেছে। এখন কি করব কিছু বুঝতেছি না। এখন স্টিমার বোটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। মেয়েটা বলল, কোথায় যাব আমরা? ভয়ে ভয়ে বলল কথাটা। আমি বললাম, আমার দাদা বাড়ি। তারপর স্টিমার বোটে উঠলাম। অনেক গতিতে চলছে। কিছুক্ষণ পর মেয়েটা অন্যদিকে ফিরে মুখের উপর থাকা মুখোশটা মাথার উপরে উঠিয়ে হাতটা মেলে আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর মেয়েটা মুখোশটা ঠিক করে আমার পাশে এসে বলে, জানেন, আমি এই প্রথম নদী দেখলাম। মানে আপনি আগে পরে কখনো নদী দেখেন নাই? না, আমি সব সময় এতিমখানার ভেতরেই থাকতাম। আপনার আপন বলতে কেউ কি নেই? জানি না আছে কিনা। বলেই মেয়েটা কান্না করতে লাগলো। কান্না বন্ধ করুন, মানুষজন খারাপ ভাববে। বোট থেকে নামার পর আমার চাচাতো ভাইকে ফোন দিলাম। হ্যালো শাকিল। কেমন আছো ভাইয়া? ভালো, আমি আসতেছি বাড়ি। সত্যি? হুম। এই কে কে আসবে? একটা মেয়ে আছে, আমার সাথেও আসবে। কে ভাইয়া মেয়েটা? আমি আসি তারপর বলবানি। থাক, আর বলা লাগবে না, আমি বুঝছি। কি বোঝো? বলার আগে ফোনটা কেটে দিল। তারপর মেয়েটাকে বললাম, কিছু খাবেন? মেয়েটা মাথা নাড়িয়ে না বলল। তারপর আমি জোর করে